সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্বে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন। কাবেইকো, টাকা সঞ্চয়ের জাপানি পদ্ধতি। কাবেইকোর অর্থ বাসাবাড়ির আর্থিক খতিয়ান। এই পদ্ধতিটি 1904 সালে উদ্ভাবন করেন হানি মোতোকো নামের এক জাপানি মহিলা। সেই সময়কার জাপানি নারীদের টাকা পয়সার হিসাব লিপিবদ্ধ করার জন্য তিনি এর উদ্ভাবন করেন। বুলেট জার্নালের মতোই এটি একটি খতিয়ান যেখানে আয় ব্যয়ের সমস্ত হিসাব লিখে রাখা যায়। তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন প্রতিদিন এই মাসিক খতিয়ানটা চেক করতে, যাতে খরচের ব্যাপারে ওয়াকিবহল ও হালনাগাদ থাকা যায়। এভাবে পরের মাসের জন্য পরিকল্পনা করাও সহজ হয়। অপরিহার্য খরচ। একবার যখন আপনার হাতে আয় ব্যয়ের যাবতীয় তথ্য থাকবে, তখন একটু থেমে আপনার খরচের খাতগুলোকে বিশ্লেষণ করুন। প্রথমে আপনার অপরিহার্য খরচগুলোর কথা ভাবুন, যা ছাড়া আপনার টিকে থাকা মুশকিল। থাকার খরচ, ভাড়া বা মর্টগেজ, বিল, গ্যাস, পানি, বিদ্যুৎ, ফোন, ইন্টারনেট, পত্রিকার বিল, যাতায়াত, পেট্রোল, ট্রাভেল কার্ড, বিমা, ট্যাক্স, মেরামতি কাজ, স্টুডেন্ট লোন বা অন্যান্য ঋণের টাকা পরিশোধ, মুদি কেনাকাটার খরচ, শিশু প্রতিপালনের খরচ, পশু পাখি পালার খরচ, স্বাস্থ্যসেবা খরচ, ডাক্তার দেখানো, ঔষধ, স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া। এইসব খরচের বেশিরভাগকেই এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু ভেবে দেখতে হবে এইসব খাতে খরচ কমানোর কোনো উপায় আছে কিনা। ইউটিলিটি সরবরাহকারীদের পরিবর্তন করুন। বেশিরভাগ লোকই ইউটিলিটি সরবরাহকারীদের পরিবর্তন করতে চায় না, কিন্তু এটা করতে পারলে আসলে অনেক টাকা বেঁচে যায়। খোঁজ নিয়ে দেখুন, কম খরচে এইসব সরবরাহকারী প্রতিষ্ঠান পেয়ে যাবেন। বাসাকে আরও শক্তি সাশ্রয়ী বানান। অনেক দেশের সরকারই নাগরিকদের বাসাবাড়িকে সবুজ ও শক্তি সাশ্রয়ী করার জন্য ভর্তুকি দিচ্ছেন। ছাদে সোলার প্যানেল, দেওয়ালে ইনসুলেশন লাগানো অথবা পানি সাশ্রয়ী শাওয়ার বা এলইডি লাইট লাগানো, যেটাই হোক, এতে দেশের সরকারও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এমন কিছু উপায়ের কথা ভাবুন যেটার মাধ্যমে আপনার বাড়িকে আরও কার্যকরী করা যায় এবং একই সাথে বিলের খরচও কমে। যেমন এসির পাওয়ার একটু কমিয়ে বা সারাদিন অথবা অযথা মোবাইল ফোন চার্জে না রেখে এটা আপনি করতে পারেন। বিলের খরচগুলো কমাতে পারলে আপনার সার্বিক খরচও কমবে। স্মার্ট ও সুচিন্তিতভাবে কেনাকাটা করুন। বেশিরভাগ লোকই অফিসের কাজ শেষে জুবুথুবু হয়ে সুপার মার্কেটে যায়। মনে রাখতে হবে, সুপার মার্কেট কৌশলে আমাদের থেকে টাকা বাগিয়ে নেয়। প্রবেশপথের কাছেই তারা সস্তা ফল ও শাকসবজি রেখে দেয়, যাতে আমরা খরচে নারাজি না হই। পরে ডান দিকে নজর পড়ার মতো জায়গায় একটু দামি পণ্য রেখে দেয়, যাতে সহজে সেটা আমাদের চোখে পড়ে। তাই অপরিকল্পিতভাবে কেনাকাটা না করে একটা সাপ্তাহিক পরিকল্পনা করে ছুটির দিনে ঠান্ডা মাথায় কেনাকাটা করুন। এতে ঝোঁকের মাথায় অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার সম্ভাবনা কমবে। সংস্কৃতি ও বিনোদন। এখন আসুন কথা বলি আবেগের সাথে জড়িত কিছু খরচ নিয়ে। সেগুলো হলো বিনোদনের ও অপরিহার্য নয় এমন উপাদান। প্রথমে সাংস্কৃতিক উপাদান, ছুটির দিন এবং অন্যান্য কোনো বিনোদনের উপাদানকে ভেঙে দেখুন এই মাসে এগুলোর উপর কত টাকা খরচ করেছেন। বই, খবরের কাগজ, ম্যাগাজিন, জিম মেম্বারশিপ, শরীরচর্চা ক্লাস, ছুটির দিন বা উইকেন্ডে ঘুরতে যাওয়া, ফ্লাইট, ট্রেন, থাকার জায়গার পেছনে টাকা খরচ, জন্মদিনের পার্টি, বিয়ে, বিবাহ বার্ষিকীতে খরচ, চুল দাড়ি কাটা বা বিউটি পার্লারের খরচ। এইসব জিনিসের পেছনে আপনার খরচ করার প্রয়োজনীয়তাকে যাচাই করুন। নিজেকে নিচের প্রশ্নগুলো করুন, সেগুলো কি কাজে আসবে? এইসব কি সবার সাথে আমার সম্পর্ককে আরো মধুর ও আনন্দের করবে? সেগুলো কি আমার সামর্থ্যের ভেতরে নাকি বাইরে? খরচ কমানোর কোনো উপায় কি আপনার আছে? আপনার সম্ভবত মনে হবে বেশিরভাগ জিনিসই আপনার পরিতৃপ্তির সাথে সম্পর্কিত, কেননা তা আপনার প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত গড়তে সহায়ক। এখানে কাইজান পদ্ধতি ব্যবহার করে আপনি খরচের অভ্যাসকে সুচিন্তিত একটি বিষয়ে পরিণত করতে পারেন, যাতে আপনি আপনার সামর্থ্যের মধ্যে সেরা জীবনটাই উপভোগ করতে পারেন। বন্ধুদের সাথে আলাপ করুন। অনেকবারই আমি বিভিন্ন খাতে এমন টাকা খরচ করেছি যেটা অনেক কমের ভেতরও আমি সারতে পারতাম। কিভাবে কমের মধ্যে খরচ সারতে পারেন সেটা নিয়ে বন্ধু বান্ধব ও নিকটজনের সাথেও আলাপ করুন। তারা হয়তো বিকল্প কোনো ব্যবস্থা জানে যার মাধ্যমে কমেও সেটা সারতে পারেন। আপনার বিনোদনের প্যাকেজকে বদলান বা বাতিল করুন। আপনার কি একাধিক ফিল্ম স্ট্রিম সার্ভিসের সাবস্ক্রিপশন করার দরকার আছে? এমন কোনো সার্ভিসের পেছনে কি টাকা ব্যয় করছেন যেটা আপনি ব্যবহারই করেন না? ভাবুন, কতটুকু ব্যবহার করছেন। খরচের ব্যাপারে ভাবুন।
যেমন আপনি যদি জিম বা যোগা ক্লাসে টাকা খরচ করে ভর্তি হন, তবে এতে কি আপনি টাকার সদ্ব্যবহার করতে পারছেন? শারীরিক ও মানসিক উন্নতি কি হচ্ছে? নিজেই করুন। নিয়মিত বডি মাসাজ বা নখের পরিচর্যা করা উপভোগ্য একটা বিলাসিতা হতে পারে, কিন্তু তা যদি আপনার সামর্থ্যে না কুলায় তবে বিকল্প রাস্তা চিন্তা করুন। জীবন সঙ্গীকে মাসাজের কাজে লাগাতে পারেন, এতে আপনাদের সম্পর্ক মধুর বই অন্য কিছু হবে না। আবার নখের পরিচর্যা করতে পারেন নিজেই, যা অপরিহার্য না। অপরিহার্য না এমন অন্যান্য জিনিসের কথা চিন্তা করুন, যেমন জামা কাপড়, জুতা, টুকিটাকি পরার ও গায়ে দেওয়ার জিনিস, মেকআপের জিনিস, বাইরে খাওয়া দাওয়া, বাইরে থেকে ঘরে খাবার আনা, কফি, স্ন্যাক্স ইত্যাদি। এগুলোর অনেকগুলোর খরচই আপনি চাইলে কমাতে পারেন। এমন না যে আপনাকে ভালো থাকার সব উপকরণ কাটছাট করতে বলা হচ্ছে। নিজেকে নিচের প্রশ্নগুলো করে দেখুন এইসব জিনিস কেনার আগে। আমার কি এটা দরকার? এটা কি আমার কাজে লাগবে? আমাকে নতুন ছন্দ দিবে? আমার বাসায় কি এটার জন্য জায়গা আছে? সত্যি বলতে, এটা কিনে আনলে আমার কেমন লাগবে? আনন্দিত, রোমাঞ্চিত, না কোনো ফিলিংসই হবে না? যদি সেটা কাপড় বা জুতার মতো কিছু হয়, তাহলে ওয়ার্ড্রোবে থাকা জিনিসগুলো কি আমার চাহিদা পূরণে যথেষ্ট, না নতুন কিনতেই হবে? আজ আমার আবেগিক অবস্থা কি রকম? আমি কি ক্লান্ত নাকি উৎফুল্ল? এইসব প্রশ্নের উত্তরে যে জবাব পাবেন সেটার সাথে আপনার আবেগিক সম্পর্ককে বিশ্লেষণ করে খরচের সিদ্ধান্ত নিন। আবেগিক সম্পর্ক ছাড়াও পরিবেশগত সম্পর্ক থাকে। যেমন কোনো কিছু কেনার পর নিজেকে নিচের প্রশ্নগুলো করুন। আমি কি সময় নষ্ট করছি? আমি কি কেবল জিনিসটার ব্যাপারে পড়ে বা মার্কেটিং ইমেল পেয়ে সেটা কিনেছি? আমি কি দোকানে যাচাই করে দেখার আগেই জিনিসটা কিনতে মনস্থির করেছি? টাকা খরচে কেমন লাগছে একটু ভেবে দেখুন। কেনাকাটা করে আমি কি সুখী? এতে কি আমার পরিতাপ হচ্ছে? আমি কি হুজুগের মাথায় কিনেছি? কেনাকাটাকে কি কাজে লাগার মতো কিছু মনে হচ্ছে? আমি কি কোয়ালিটির সাথে কোয়ান্টিটির দিকে ফোকাস করেছি? আমি কি সুন্দর, টেকসই ও পরিবেশ বান্ধবভাবে কেনাকাটা করতে পেরেছি? এই কেনাকাটার অনেকগুলোই ন্যায়সঙ্গত ও অপরিহার্য, কিন্তু আপনার কেনাকাটাকে সুচিন্তিত করতে ও ক্রয় আচরণকে বদলানোর জন্য নিচে কিছু ছোট ছোট ধারণা শেয়ার করা হলো। 24 ঘন্টার জন্য আইটেমটির কথা মাথা থেকে দূরে রাখুন। এতে করেই বোঝা যাবে জিনিসটা আপনার দরকার আছে কি নেই। যদি পরের দিনও তা নিয়ে ভাবতে থাকেন এবং সেটা কেনার সামর্থ্য আপনার থাকে, তবেই কিনুন। এতে করে আপনি ক্রয় সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারবেন। বিক্রয়ের বিজ্ঞাপনগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। বিক্রির বিজ্ঞাপনগুলো দেখলে আমি সবসময় একটু চঞ্চল হয়ে উঠি, কিন্তু আমার মতো হবেন না। বিক্রির মরশুমে আপনি দেখুন যে বিক্রেতার অফার করা জিনিসটি সত্যি আপনার দরকার কিনা। নিয়মিত ব্যাংক ব্যালেন্স চেক করুন। আমি ছিলাম সেই ধরনের মানুষ যারা চাইতো মাসের শেষে বিক্রয় অফারগুলো না এসে প্রথমেই আসুক। তবে বিক্রয় অফার যে সময়ে আসুক না কেন, নিজের ব্যাংক ব্যালেন্সের স্বাস্থ্যের দিকে আগে লক্ষ্য রাখুন। এতে করে টাকা বেশি করে খরচ করে ফেলার ফলে সৃষ্ট উদ্বিগ্নতা থেকে দূরে থাকতে পারবেন। নগদে খরচ করুন। কার্ডে খরচ করার চেয়ে নগদে খরচ করলে কত টাকা খরচ করছেন সেই ব্যাপারে ভালো ধারণা থাকবে। বাজেট করায় সুবিধা হবে। প্রথম কাইজেন পদক্ষেপ: 1 সপ্তাহ জুড়ে হাতে কিছু হিসাব করার টাকা নিয়ে দেখুন এতে চলতে পারবেন কিনা। ওয়ালেটের রিমাইন্ডার দিয়ে রাখুন। আমার এক বন্ধু ক্রেডিট কার্ডে একটা স্টিকার লাগিয়েছিল যেটাতে লেখা, এটা কি তোমার দরকার সত্যি? এতে করে সব ধরনের খরচ করার আগে সে সেটাকে যাচাই করে দেখত। এভাবে কেনার আগে আপনাকে ভেবে নিতে দেয় এমন কিছুই আপনার জন্য উপকারী। প্রথম কাইজেন ধাপ: 1 সপ্তাহ ধরে কার্ডে এরকম একটা চিন্তা উদ্রেককারী স্টিকার লাগিয়ে রাখুন এবং দেখুন এতে পার্থক্য খুঁজে পান কিনা। যে পরিবেশ আপনাকে খরচের দিকে এগিয়ে নিয়ে যায় সেটা বদলে ফেলুন। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি বিচরণ করার কারণে কোনো একটা পণ্য দেখতে দেখতে সেটাতে ক্লিক করে অর্ডার করে ফেলি। সাবধান, সোশ্যাল মিডিয়ায় বিচরণ কমিয়ে দিন। মিতব্যয়ী হন। আপনি কি এমন এক সিরিয়াস পাঠক যে লাইব্রেরিতে যায় না? জামা কাপড়ে ছিদ্র হয়ে গেলে কি সেটা সেলাই করেন বা আপনার ওয়ার্ড্রোবে ফেলে রাখেন, নাকি ফ্রিজে খামোখাই খাবার ফেলে রাখেন সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত? পেমেন্টের ডেডলাইনের রিমাইন্ডার দিয়ে রাখুন। আমার এক বন্ধু আছে যার গাড়ি 3 বার জব্দ করা হয়েছিল গাড়ির ট্যাক্স দিতে ভুলে যাওয়ায়। ওর মতো হবেন না। আপনি যদি জার্নাল ব্যবহার করেন তবে আপনার ক্রেডিট কার্ড, বিল ও বাৎসরিক পেমেন্টের কথা ও সেগুলোর ডেডলাইন লিখে রাখতে ভুলবেন না। আশা করা যায় খরচের অভ্যাসে ছোটখাটো পরিবর্তনের সম্মিলিত প্রভাব আপনার জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনবে। দুর্দিনের জন্য আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। কেমন করে আমি আরও টাকা বাঁচাতে পারি?
সুচিন্তিত খরচ করা ও ছোট আকারের সঞ্চয় এক্ষেত্রে সহায়ক। তবে টাকা বাঁচানোর আরও কার্যকরী উপায় নিচে বাতলে দেওয়া হলো। আলাদা সঞ্চয়ী হিসাব খুলুন। সব টাকা যদি আপনার চলতি হিসাবে থাকে তবে সেটা খরচ করতে আপনার বেশি করেই মন চাইবে। একটা সঞ্চয়ী হিসাব খুলে প্রতি মাসের শুরুতে আপনার আয়ের কিছু অংশ সেখানে স্থানান্তর করুন। এই হিসাবে টাকা কিন্তু আপনি চাইলেই উত্তোলন করতে পারবেন না। উপরি কোনো আয় হলে সেটাকেও সঞ্চয়ী হিসাবে পাঠিয়ে দিন। এই হিসাব থেকেও কিছু সুদও আসে। কাজে কিছু সময় পর আপনার কিন্তু ভালো লাভই হবে। সঞ্চয়ের অ্যাপ ব্যবহার করুন। কিছু সেভিংস অ্যাপ আছে যা আপনার জন্য নিজে থেকেই সঞ্চয়ের কাজটা করে দেবে। আপনার প্রতি সপ্তাহের খরচকে বিশ্লেষণ করে একটি ব্যালেন্স পাঠিয়ে দেবে সঞ্চয় হিসাবে, অথবা কম খরচের জিনিস চিহ্নিত করে আপনার সঞ্চয়কে বাড়াবে। কয়েন জমান, এটাকে পুরানো আমলের কাজ মনে হতে পারে, তবে অনেকের কাছে কিছু খুচরো টাকা থাকে যা কয়েন বক্স বা এরকম কিছুতে জমিয়ে রাখলে বিপদের সময় সেই জমানো টাকায় কাজে আসতে পারে। প্রথম কাইজেন পদক্ষেপ, মানিব্যাগ বা বাসায় থাকা সব খুচরো টাকা পয়সা একটা কয়েন জারে রাখুন। দেখুন মাস শেষে কত জমা হলো। কিসের জন্য সঞ্চয় করছেন সেটা রিমাইন্ডার দিয়ে রাখুন। কি লক্ষ্যে সঞ্চয় করছেন সেটা নিয়মিত নিজেকে মনে করিয়ে দিলে সঞ্চয়ে আপনি অনুপ্রাণিত হবেন। যেমন ভালো একটা ছুটির দিনের ভ্রমণের জন্য সঞ্চয় করলে ভ্রমণের জায়গাটার ছবি আপনার ল্যাপটপের ওয়ালপেপারে দিয়ে রাখুন। আপনার খরচ ও সঞ্চয়ের ব্যাপার তুলে ধরুন বন্ধুবান্ধব বা জীবনসঙ্গীর সাথে। যদি অন্য কাউকে আপনার খরচপাতি ও সঞ্চয়ের ব্যাপারে জড়িত করেন তবে এতে আপনার মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে। নিজের প্রতিও আরো স্বচ্ছ হবেন তখন। যদি ধুলো জমা হতে থাকে সেটা একসময় পাহাড় হয়ে যাবে। জাপানি প্রবাদ, জাপানে থাকার সময় আমার শেখা অন্যতম জিনিস হলো এদের স্পেস বা স্থানকে ব্যবহার করার দক্ষতা। বিশেষ করে শহরে যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে তাই রুমের প্রতিটি ইঞ্চি ব্যবহার করা হয়। রুমটি কাজ করে বহুমুখী কাজের স্থান হিসাবে। হিরোশিমায় আমি যে রুমে ছিলাম সেখানে একটা মাত্র রুম ছিল থাকা ও শোয়ার জন্য। একটা ভাঁজ করা বিছানা কাপবোর্ডের কাছে রেখে দেওয়া হতো, যা বিছিয়ে দেওয়ার হতো ঘুমের সময়। যদিও জাপানের আয়তন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমান, এর জনসংখ্যা ক্যালিফোর্নিয়ার চেয়ে অনেক বেশি। ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা প্রায় 3.5 কোটি আর জাপানের প্রায় 9 কোটি। এর চেয়েও বড় সমস্যা হলো এর 73% ভূমি পাহাড়ে ঢাকা, মানে 27% জায়গাতেই সব অধিবাসীকে থাকতে হয়। তাই শহর এলাকা খুব বেশি জনঅধ্যুষিত, লোকজন বেশ গাদাগাদি করে থাকে। ছোট জায়গায় থাকার কারণে লোকে দেখে যে সেই জায়গা বা স্থানকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়। জাপানে ইন্টেরিয়র ডিজাইনের মূল স্টাইল হলো ফ্যাশনেবিলিটি ও মিনিমালিজম, আর সেই ডিজাইন স্টাইলই একসময় পশ্চিমে প্রবাহিত হয়েছে। জাপানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের বাড়িঘরের স্টাইলে অনেক বেশি প্রভাব ফেলেছে। এর অবস্থান ও পাহাড় পর্বতের আধিপত্যের কারণে ভূমিকম্প, টাইফুন, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি একে মাঝে মধ্যেই হতে হয়। তাই কাঠ, মাটি বা কংক্রিটের মতো হালকা উপকরণ দিয়ে এখানকার বাড়িঘর তৈরি করা হয়েছে যাতে দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কম হয় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার সহজে তৈরি করা যায়। ইট ও পাথরে তৈরি পাশ্চাত্যের স্থাপনা শত শত বছর টিকতে পারে, তবে জাপানের স্থাপনাগুলোতে স্থায়িত্বকে গুরুত্ব দেওয়া হয় না খুব একটা। এখানকার বাড়িঘর তাই 20-25 বছরের স্থায়িত্বের জন্য তৈরি করা হয়। আজকের দিনের জাপানের বাড়িঘরও তাই প্রাকৃতিক উপাদান ও কার্যকারিতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। ঐতিহ্যবাহী জাপানি স্টাইলের রুমে থাকে তাতামি মাদুর, যা পুরো রুমের ফ্লোরকে ঢেকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এরপর ফুসুমা বা খাড়া কাগজে ঢাকা আয়তাকার প্যানেল দিয়ে রুমকে কয়েক ভাগে বিভক্ত করা হয়। চাইলে এগুলো সরিয়ে বা অবস্থান বদলে রুমকে দরকার মতো নতুন আকৃতি দেওয়া হয়। আর সেই প্যানেলগুলোকে রাঙানো হয় পাহাড়, গাছ, ফুল ও পশু পাখির ছবি দিয়ে। ফুসুমার পাশাপাশি সোজি নামে ছোট সাইজের স্বচ্ছ কাগজের তৈরি প্যানেলও ব্যবহার করা হয় যাতে রুমগুলোর মধ্যে সহজে আলো যাতায়াত করতে পারে। আজকের দিনেও অনেক জাপানি বাড়িতেও তাতামি মাদুর ও এই দুই ধরনের প্যানেলের ব্যবহার দেখা যায়। এই স্বল্প স্থায়িত্ব ও সম্ভাবনা নির্ভর চিন্তাভাবনা দেখা যায় জাপানি বাড়িঘরের আসবাবপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্রেও। স্থায়ী সোফার বদলে ফ্লোর কুশন বা চেয়ার ব্যবহার করা হয় সহজে বহন ও স্থানান্তরের জন্য। ঐতিহ্যগতভাবেই জাপানের লোকেরা মেঝেতে ঘুমায় ফুটন নামের দুভাগে ভাঁজ করা যায় এমন ম্যাট্রেসে। দিনের বেলায় এটাকে ভাঁজ করে বসার গদি বানিয়ে ফেলা যায়। রান্নাঘরের জিনিসপত্র এমনভাবে বানানো হয় যাতে এগুলো সহজেই স্তূপ করে বা জমা করে রাখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেন্টো স্টাইলের লাঞ্চ বক্স, কাইজান ও বাড়িঘর। তাহলে কেমন করে এই সবকিছু সম্পর্কিত কাইজেন ও আপনার অভ্যাসের সাথে?
আসলে অন্য দেশে কাটিয়ে সেই জায়গার বাড়িঘরের ডিজাইনের ভিন্নতা ও কার্যকারিতা দেখে আমি নিজেকে প্রশ্ন করতে শিখেছি কি রকম থাকার জায়গা আমি চাই। পরিপাটি ও আরামদায়ক এক থাকার জায়গা আমার দরকার। জাপানে আমার সকল জিনিসপত্রই কয়েকটা সুটকেসে এঁটে যেত। এতে করে বুঝেছিলাম চাইলে কত কম জিনিসপত্র নিয়ে জীবন ধারণ করা যায়। জাপানে যাওয়ার আগে আমি গহনাগাটি কিনে বক্স ও জামা কাপড় কিনে ওয়ার্ড্রোব ভরিয়ে ফেলতাম। এর অনেকগুলো আমার পড়াই হতো না। জাপান থেকে আসার পর আমি মিনিমালিজম দর্শনের দিকে ঝুঁকলাম এবং অতিরিক্ত জিনিসপত্র দান করে দিতে লাগলাম। যদি আপনি কাজ করে ক্লান্ত বোধ করেন বা বাইরের দুনিয়ায় ঝুট ঝামেলার কারণে অবসন্ন বোধ করেন, তাহলে এবার নিজের বাসার ভেতরকে সুন্দর করে সাজানোর সময় দেওয়াটা হতে পারে আপনাকে সেটা থেকে বের করে নিয়ে আসার দারুণ উপায়। সবসময় মনে হতো গোছগাছ করার কাজ যথেষ্ট সময় সাপেক্ষ ও বিরক্তিকর, কিন্তু জাপানের ছোট জায়গায় থাকাটা গোছগাছের প্রতি আমার মনোভাব বদলে দিয়েছে এবং অভ্যাসে পরিবর্তন এনেছে। এতে করে আমার উদ্বিগ্নতা কমেছে ও ঘুম ভালো হচ্ছে। সবকিছু পরিপাটি করে রাখার অভ্যাস আমাকে ভালো বোধ করাচ্ছে। যারা নিজের বসবাসের জায়গায় পরিবর্তন আনতে চান, তাদের জন্য প্রতিদিনের ছোট ছোট পরিবেশগত উন্নতি একসময় বড় প্রভাব হয়ে দেখা দেবে। সবকিছু একবারে ঠিক করার বদলে ছোট ছোট করে ব্যাপারগুলো ভেঙে দেখুন। এতে সবকিছু ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। হিসাব রাখুন। কিছু শুরু করার আগে একটু থেমে ভেবে দেখুন কিভাবে আপনার লিভিং স্পেসকে ব্যবহার করছেন। যদি আপনি অন্য কারোর সাথে থাকেন, তাহলে কেবল একটা রুম বেছে নিয়ে যাচাই করে দেখুন রুমটাকে কেমন লাগছে। এটা কি অগোছালো? জিনিসপত্র রাখার যথেষ্ট জায়গা কি আছে? আপনার কি সবকিছুর দরকার আছে? রুম আপনাকে কেমন বোধ করাচ্ছে? শ্রান্ত, সুখী, ক্লান্ত, উদ্বিগ্ন? এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন? কোনো কিছু কি ঠিক করা দরকার? ফার্নিচার কি আপনার পছন্দের? পরিবর্তন বা সুন্দর করা যায় এমন একটা লিস্ট বানান এবার। এরপর ভেবে দেখুন পরিবর্তন আনলে সেটা আপনার কাছে কেমন লাগবে। যেমন আমি অনেক দিনই কাপড় ঝুলিয়ে রাখি না, বরং মেঝেতেই স্তূপ করে রাখি। পরিষ্কার ও ময়লা জামা কাপড় আলাদা করে রাখুন। ময়লা কাপড় ধুতে পাঠান। এতে করে আরো বেশি ফ্লোর স্পেস পাবেন এবং কম হিজিবিজি অনুভব করবেন। বাথরুমের দুটো লাইট নষ্ট হয়ে গেছে আর আমি সেগুলো নাগাল পাই না বলে বদলও করিনি। কিছু লাইট বাল্ব কিনে বন্ধুদের সাহায্যে সেটা বদলে ফেলুন। এতে করে আপনার মন মানসিকতা আরো প্রফুল্ল থাকবে। আপনার হাতে কত সময় আছে সেটা বিবেচনা করে অল্প অল্প করে বাড়িতে পরিবর্তন আনুন। এতে করে হয়তো প্রতিদিন আপনার 10 মিনিটের মতো লাগবে, কিন্তু এক সময় চমৎকার বাসস্থান পাবেন। কেননা আপনার বাসা হবে আপনার জন্য অভয়ারণ্য, আরেকটা ঝামেলার উৎস নয়। আর যদি অন্য মানুষদের সাথে থাকার জায়গা শেয়ার করেন, তবে সবাইকে নিয়ে সেটার পরিবেশ উন্নত করার কাজে লেগে পড়ুন। ঝামেলা মুক্ত বাসা আপনার মতো তাদেরও অনেক কাজে আসবে। গোছানোর কৌশল। জাপানি গোছগাছের কৌশল সম্প্রতি জনপ্রিয় হয়েছে মেরি কোন্দোর কোনেমব্রি পদ্ধতির মাধ্যমে। গোছগাছের উপর অনেক বই, অনলাইন ভিডিও ও ম্যাগাজিন আর্টিকেল এটি থেকে অনুপ্রেরণা লাভ করেছে। জাপানে গোছগাছ ও পরিচ্ছন্নতার ব্যাপারটি ছোটবেলা থেকেই জাপানিদের মন মগজে কাজে ঢুকিয়ে দেওয়া হয়। স্কুলে চর্চা করা হয় গ্যাকোসোজির, যেটি শিক্ষার্থীদের ক্লাসরুম পরিপাটি রাখতে অনুপ্রাণিত করে। প্রতিদিন লাঞ্চ ব্রেকের সময় ছাত্রছাত্রীরা 20 মিনিট ধরে ক্লাসরুম গোছগাছ ও পরিষ্কার করে। এই গোছগাছ ও পরিষ্কারের ধরন স্কুল ও জায়গা ভেদে ভিন্ন হতে পারে, তবে এই চর্চার উৎপত্তি শিন্টো শিক্ষা থেকে, যেখানে সন্ন্যাসীরা প্রতিদিন কিছু সময় মন্দির গোছগাছ ও পরিষ্কারে ব্যয় করে। এটাই স্বাভাবিক যে প্রতিদিন গোছগাছের সময় বের করা সবার পক্ষে সম্ভব না, কিন্তু কাইজান পদ্ধতি ব্যবহার করে এটা সম্ভব। আপনার কাছে থাকা কোন জিনিসটা আপনার জন্য দরকারি বা অদরকারি সেটার হিসাব করুন। আপনাকে সব জিনিস ফেলে দিতে বলা হচ্ছে না, বরং সবকিছু সুবিন্যস্ত করতে তাগাদা দেওয়া হচ্ছে। কাপড়। ড্রয়ার ও ওয়ার্ড্রোবে থাকা কাপড়গুলো নিয়ে সঠিক পরিকল্পনা করুন। আপনি কি সবকিছু পরেন? এই আশায় কি সবকিছু রেখে দিচ্ছেন যে এক সময় সেগুলো আপনাকে ফিট করবে? প্রথম কাইজান পদক্ষেপ। কোনো একটা ড্রয়ার বা ওয়ার্ড্রোব বেছে নিয়ে দরকারি জিনিস থেকে অদরকারিগুলোকে আলাদা করুন। স্তূপকে সুবিন্যস্ত করুন। ভারী কাপড় ওয়ার্ড্রোবের বাম দিকে রাখুন আর হালকাগুলো ডান দিকে। এরপর গত 1 বছর পরেননি এমন কাপড়গুলো একসাথে করুন। এগুলো সত্যি আপনার দরকার কিনা সেটার একটা সৎ বিশ্লেষণ করুন। যদি না পড়েন কিন্তু আবেগিক কারণে রেখে দিতে চান, তাহলে অন্যখানে রেখে দিতে পারেন, যেমন বিছানার বা টেবিলের নিচে। অন্তবাসকে বাছাই করুন। আপনার নিকার বা বক্সার অন্তবাসের ইলাস্টিক কি ঢিলা হয়ে গেছে? আপনার টাইটস কি মলিন হয়ে গেছে? মোজায় কি ছিদ্র হয়েছে? এমন ব্রা কি পরছেন যা ফিট করে না? ব্যবহার অযোগ্য হলে সেগুলো বাতিল করে দিন। প্রথম কাইজান পদক্ষেপ।
প্রথমে ড্রয়ার থেকে পুরাতন ও ঢিলে মোজাগুলো আলাদা করুন। জুতাগুলো যাচাই বাছাই করুন। আপনার কোনো জুতা কি বেশি বড় বা ছোট, যেটা কিনা অনেক টাকা দিয়ে কিনেছিলেন? কোনটা এখন পরবেন আর কোনটা ভবিষ্যতে, সেটাও বাছাই করুন। সেলাই ও মেরামত করুন। আপনার কোনো পরিচ্ছদে যদি ছেঁড়া ফাটা বা সমস্যা থাকে তাহলে হয় সেগুলোকে রিসাইকেল করুন বা মেরামত করে নিন। যদি আপনার সেলাইয়ের কাজের অভ্যাস বা দক্ষতা না থাকে তবে সেটা পারে পরিবারের এমন কোনো সদস্যের সাহায্য নিন, আর না হয় স্থানীয় দর্জির কাছ থেকে সহজে এটা করে নিন। প্রথম কাইজান পদক্ষেপ: এই সপ্তাহে অন্তত একটা খসে যাওয়া বোতাম সেলাই করে লাগিয়ে নেওয়ার লক্ষ্য রাখুন। পরার মতো খুচরো জিনিসগুলো যাচাই বাছাই করুন। আপনার কাছে কি অনেকগুলো স্কার্ফ, ছেঁড়া ব্যাগ, চুলের ব্যান্ড বা সানগ্লাস আছে যা আপনি ব্যবহার করেন না, আবার ফেলেও দিতে পারছেন না? সবগুলোকে এবার মেঝের উপর ঢালুন। দেখুন কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। রিসাইকেল করতে থাকুন। একবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে কোন আইটেম আপনার দরকার নেই, তখন সেগুলো থেকে মুক্ত হন, যাতে আবার সেগুলোর মুখোমুখি না হতে হয়। জিনিসপত্রগুলোকে এভাবে সাজান: যে আইটেমগুলোকে আপনি অনলাইনে বিক্রি করে দিতে পারবেন, যে আইটেমগুলোকে অস্থায়ী বা ফুটপাত মার্কেট টাইপ বাজারে বিক্রি করতে পারবেন, যে আইটেমগুলোকে আপনি দান করে দিতে পারবেন, যে আইটেমগুলোকে বন্ধু বা পরিবার পরিজনকে দিয়ে দিতে পারবেন। এভাবে বছরে অন্তত দুবার যাচাই বাছাই করে বিক্রি বা হাত বদল করুন। মনে রাখবেন, একজনের জন্য যা আবর্জনা অন্যজনের জন্য তা দরকারি জিনিস হয়ে উঠতে পারে। বই, খবরের কাগজ, গান শোনার উপকরণ। বই ও পড়ার মতো জিনিস কিনে না পড়ে ফেলে রাখার ক্ষেত্রে জাপানিরা ব্যবহার করে সুন্দোকু শব্দটি। যদি আপনার বাসায় যথেষ্ট জায়গা থাকে লাইব্রেরি করার মতো, তাহলে অবশ্যই সেটা করুন। কিন্তু যদি না থাকে তবে ঘরে কাগজের স্তূপ জমিয়ে লাভ নেই। বাস্তববাদী হন। আপনার কাছে কি এমন বই আছে যা আপনি পড়েননি কখনো, স্রেফ শোকেজে পড়ে আছে? সেগুলো কি আপনি সত্যি পড়তে চান, নাকি ইন্টালেকচুয়াল ভাব ধরার জন্য রেখেছেন? যদি দ্বিতীয় ব্যাপারটি সত্যি হয় তবে আপনি আসলে জায়গার অপচয় করছেন। আপনার প্রিয় বইগুলো রাখুন। আপনার কাছে কি পরলোকগত দাদিমা ও প্রিয় লেখকের অটোগ্রাফ দেওয়া বই আছে? তাহলে অবশ্যই সেগুলো ধরে রাখবেন। পুরনো ম্যাগাজিন ও খবরের কাগজ বাতিল করুন। পুরনো ম্যাগাজিন, খবরের কাগজ বাতিল করুন। আমার বিছানার পাশেই যদি অপঠিত জিনিসের স্তূপ থাকে, আমি অপরাধবোধে ভুগি। কাজে আপনার আশেপাশে বেশি অপঠিত জিনিস থাকলে সেগুলোকে রিসাইকেল বা বাতিল করুন। বিক্রি করুন। বই বা গান শোনার উপকরণের সুবিধা হলো এগুলো পুনরায় বিক্রি করা যায়। এমন অনেক অনলাইন কোম্পানি আছে যারা সেগুলো ভালো দামে আপনার কাছ থেকে কিনে নেবে। জাপানে যাওয়ার আগে আমিও এরকম পুরানো বই ও গান শোনার অ্যালবাম বিক্রি করে 100 পাউন্ডের বেশি কামিয়েছি। প্রথম কাইজান পদক্ষেপ: প্রতি মাসে রিমাইন্ডার সেট করে 5 মিনিটের জন্য বিল ও কাগজপত্র বাছাই করে আলাদা করুন। হাবিজাবি জিনিসপত্র। এসবের মধ্যে পড়ে ব্যাটারি, স্কিন কেয়ার পণ্য, মেকআপের জিনিসপত্র, বৈদ্যুতিক জিনিসপত্র, স্টেশনারি, সেলাইয়ের কিট থেকে শুরু করে স্টিকি ট্যাপ, র্যাপিং পেপার, স্ক্রুড্রাইভারের মতো বাসাবাড়ির আইটেম। এইসবের অনেকগুলোই আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত। প্রথম কাইজান পদক্ষেপ: হাবিজাবি জিনিসপত্র রাখা কোনো একটা ড্রয়ার বেছে নিয়ে এখান থেকে জিনিসপত্র আলাদা করুন। পুরাতন ব্যাটারি ও বৈদ্যুতিক জিনিসপত্র রিসাইকেল করুন। চেক করে দেখুন ব্যাটারি ঠিকমতো কাজ করে কিনা। না হলে রিসাইকেল করুন। ড্রয়ারে অনেকগুলো চার্জার বা তার রেখেই বা কি করবেন? না দরকার হলে ফেলে দিন। আপনার টয়লেট্রিজ ও প্রসাধন উপকরণের তালিকা করুন। তেমনি তালিকা করুন ভ্রমণে ও খেলাধুলার জিনিসপত্রেরও। যা কাজে লাগে না তা হয় অন্যকে দিয়ে দিন, না হয় ফেলে দিন। আর যদি বিক্রি করে 2 পয়সা কামানো যায় তবে সেটাই করুন। আবেগিক জিনিসপত্র। যেসব জিনিসপত্রের সাথে আপনার আবেগ জড়িত সেগুলোকে বাছাই করে আলাদা করা হয়ে যেতে পারে অনেক কঠিন কাজ। এসবের মধ্যে থাকতে পারে ফটো, গয়না, বাসন পেয়ালা, জামা কাপড়, বাচ্চাকালের বই বা খেলনা ইত্যাদি। এগুলো কিছু আপনাকে রেখে দিতেই হবে। আপনি চাইলেও ফেলতে পারবেন না। তবে যৌক্তিকভাবে চিন্তা করে দেখতে হবে এসবের কোনগুলো থাকা উচিত, কোনগুলো না। সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলো কাজে আসতে পারে। আপনি কি এসব ব্যবহার করেন? যদি করেন ভালো। না করে থাকলে এইসব রেখে দিয়ে আপনি কি সন্তুষ্ট? আপনি যাই ধরে রাখেন সেটাতে আপনার ভালো বোধ হতে পারে। যদি কোনো জিনিস আপনাকে মনমরা বা দোষী অনুভূতি দেয় তবে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে অনুমতি দিন। যদি রাখতে চান, যেভাবে রাখছেন এর চেয়ে ভালো উপায় কি আছে? শুকনো পরিষ্কার জায়গায় কি রাখতে পারছেন? না পারলে সেসব বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে দিয়ে দিন ভালোভাবে রাখার জন্য।
ডিজিটাল হয়ে যেতে কি পারবেন? ছবির বাক্স বা অ্যালবামের স্তূপ রাখার চেয়ে সেগুলোকে ডিজিটাল সংরক্ষণ করুন। জরুরি কাগজপত্রগুলো স্ক্যান করে রেখে দিতে পারেন ডিজিটালি। জিনিসগুলোর সাথে আপনার আবেগিক সম্পর্ককে স্বীকার করুন। আপনার সন্তানের ছোটবেলার কোনো খেলনা কি এই কারণে এখনো রেখে দিয়েছেন যে তাদের বড় হওয়াটা আপনি মানতে পারছেন না? অথবা আপনার কোনো আত্মীয়ের উপহার দেওয়া কাপড় যা আপনার গায়ে লাগে না কিন্তু আপনাকে কাছের একজন মানুষের কথা স্মরণ করিয়ে দেয়। আপনি দু একটা বিশেষ আইটেম রেখে বাকিগুলোর উপর অধিকার ছেড়ে দিতে পারেন। মাথা ঠান্ডা রাখুন। আবেগিক জিনিসপত্রের কিছু বিদায় করা মানে কোনো ব্যক্তি বা সময়ের স্মৃতিকে বিদায় করে দেওয়া না। এতে করে আপনি বরং মুড অন করার ও নতুন স্মৃতিকে জায়গা দেওয়ার সুযোগ করে দেন। আপনার বসবাসের স্থানকে উন্নত করুন। নিজের বসবাসের রুমগুলোকে উন্নত করার জন্য একটু ভাবুন। আমার এক বন্ধু এই ব্যাপারে আমাকে একটা পরামর্শ দিয়েছিল। সেটি হলো, বাসাকে মনে করতে হবে প্রিয় কোনো মানুষের মতো, আর সেটাকে এমনভাবে রাখতে হবে যেন তার সাথে আপনি প্রথমবারের মতো দেখা করতে যাচ্ছেন। তাই আপনার বাসা এমন হওয়া উচিত যাতে তা আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে এবং বাইরের দুনিয়া থেকে দেয় সুরক্ষার আশ্রয়। এই জন্য অনেক টাকা খরচ করা বা ইন্টেরিয়ার ডিজাইনার নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজ উদ্যোগে বুদ্ধিদীপ্তভাবে সেটাকে সুন্দর রাখতে পারেন। আলো বাতাসের বন্দোবস্ত করুন। জাপানের মন্দিরগুলোতে দেখেছি যত বেশি সম্ভব আলো বাতাস প্রবেশ করতে দিতে। গুমট রুম কে চায়? বরং রুম এমন হওয়া উচিত যাতে সেখানে থাকে তাজা বাতাসের উপস্থিতি। দিনের বেলায় রুমে পর্যাপ্ত প্রাকৃতিক আলো আসার ব্যবস্থাও করতে হবে। এতে করে আপনি সচল সতেজ অনুভব করবেন। সুপ্রিয় পাঠক, পাঠ করছি জীবন বদলে দেওয়ার জাপানি পদ্ধতি কাইজেন। লিখেছেন সারা হার্বে, অনুবাদে শেহজাদ আমান। আমাদের সঙ্গেই থাকুন।